ভারত ও পাকিস্তান এক মায়ের দুই সন্তান। বিষয়টি বুঝতে দেরি করেছে ভারত ও পাকিস্তান। পহেলগ্রামে জঙ্গি হামলার অজুহাত তুলে ভারত পাকিস্তানে হামলা করেছে। পাকিস্তানে হামলা করেছে প্রথমে যেদিন রাতে হামলা করে প্রথমেই হামলা করে পাকিস্তানের বিল্লাল মসজিদে এবং পার্শ্ববর্তী মাদ্রাসাসমূহে। তাই এই পাকিস্তানের উপরে বর্বরচিত কাপুরুষিত হামলা হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তান সরকার। পাকিস্তান বলেছে রাতের অন্ধকারে ভারত কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই ভারত তার নিজ দেশে 6 জন পর্যটককে হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তানে নির্বিচারে বেসামরিক লোকজনের উপরে হামলা করেছে ভারত মসজিদে, হামলা করেছে মাদ্রাসায়। বিষয়টি সোশ্যাল মিডিয়া সহ সব কিছুতে যখন প্রকাশ পেল, মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ হলো। মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ হলো শুধু পাকিস্তানের জন্য নয়, এটা রক্তক্ষরণ হলো এই জন্য যে পাকিস্তানে ভারত হামলার পরে পাকিস্তান হামলার দায় স্বীকার করেছে। ভারত পাকিস্তানে হামলার দায় স্বীকার করেছে এবং ভারত বলেছে যে পাকিস্তানের তারা জঙ্গি দমন করতে এই হামলা করেছে। এবং পাকিস্তানে ভারতে বিভিন্ন নেতা বলছেন যে বিজেপি নেতারা যে জঙ্গিরা মাদ্রাসায় অবস্থান নিয়েছে, মসজিদে অবস্থান নিয়েছে, যেই কারণে মসজিদ এবং মাদ্রাসায় হামলা করা হয়েছে। তাহলে মসজিদ হলো আল্লাহর ঘর, মুসলমানদের ইবাদতের স্থান, আর মাদ্রাসা হলো ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান। এই মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে ভারত মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। যেই কারণে এই ভারতের মুসলমানদের উপরে হামলাকে প্রথম সমর্থন করেছে মুসলিমদের আর এক শত্রু রাষ্ট্র যে ইসরায়েল ভারতের এই হামলাকে সমর্থন দিয়েছে এবং ইসরায়েল বলেছে যে ভারত জঙ্গি দমনে মসজিদ এবং মাদ্রাসায় হামলা করে সঠিক কাজটি করেছে। এই কথা শুনে মুসলিম দেশগুলোর নেতাদের টনক নড়ে গেল। তখন মুসলিম বিশ্ব বুঝতে পারল যে এটা ভারত এবং ইসরায়েলের পরিকল্পিত হামলা। ইসরায়েল ফিলিস্তিনে একের পর এক হামলা করে মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে, নারী এবং শিশুদেরকে হত্যা করেছে, অনেক মানুষকে হত্যা করেছে। ফিলিস্তিনে নিরীহ জনগণের উপরে ইসরায়েল হামলা করেছে। সেই ইসরায়েল যখন ভারতকে সমর্থন দিয়েছে, ভারতের শুভেন্দু সহ অনেকে বলছে যে ইসরায়েল মাত্র 1 কোটি থেকে কম জনসংখ্যার একটি দেশ, ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আর আমরা বিশাল ভারত মুহূর্তের মধ্যে পাকিস্তানকে মাটির সাথে মিশিয়ে দেব। এই কথা বলে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে তাদের সামরিক বাহিনীকে
পাকিস্তানে প্রেরণ করেছে, একের পর এক পাকিস্তানে হামলা করেছে, পাকিস্তানের সাধারণ জনগণের উপরে হামলা করেছে। যদিও এই হামলা ভারত বলছে জঙ্গি দমনে তারা এই হামলা করেছে, পাকিস্তান এটাকে তাদের মান সম্মানের পক্ষে মারাত্মক হানি হিসাবে নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রতিরক্ষা মন্ত্রী দফায় দফায় বৈঠক করেছে সেনাবাহিনীর সাথে, এবং তারাও ভারতের নিকট হইতে এই হামলার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ উনি বলেছেন যে ভারত যে কাজটি করেছে একটি অত্যন্ত কাপুরুষিত এবং বর্বরচিত হামলা। ভারত মনে করেছে যে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে যে ভারতীয়দের বাসায়, সেই রকম পাকিস্তানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবে। মরিয়ম নওয়াজ একজন মহিলা, উনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা। উনি সুন্দর করে বলছেন যে ভারতের জানা উচিত পাকিস্তান প্যালেস্টাইন নয়, প্যালেস্টাইনের পারমাণবিক অস্ত্র নাই, প্যালেস্টাইনের বৃহৎ সৈন্যবাহিনী নাই, প্রশিক্ষণপ্রাপ্ত সেরকম সৈন্যবাহিনী নাই, কিন্তু পাকিস্তান হচ্ছে যে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের একটা বৃহৎ সামরিক বাহিনী আছে। এই রাষ্ট্রের যথেষ্ট শক্তি আছে। বিশ্বের যে কয়েকটি শক্তিশালী রাষ্ট্র তার মধ্যে পাকিস্তান একটি। মরিয়ম নওয়াজ আরও বলেছেন যে ভারত যদি মনে করে যে পাকিস্তানকে প্যালেস্টাইনের মতো ধুলির সাথে মিশিয়ে দেবে, বিষয়টি যদি ভারত মনে করে থাকে তাহলে ভারত মারাত্মক ভুল করবে এবং ভারতকে তার পরিণতি ভোগ করতে হবে। এবং ইসরায়েলের উস্কানিতে যদি ভারত এই কাজটি করে তাহলে ভারতের কিন্তু এক সময় আবার কবর হয়ে যাবে যে পাকিস্তান প্যালেস্টাইন নয়, কারণ প্যালেস্টাইনিদের সেই রকমের অস্ত্রশস্ত্র নাই, প্রশিক্ষণ নাই যা পাকিস্তানের আছে। বিষয়টি ভারত জেনেও ভারত নিজের শক্তিমাত্রা প্রদর্শন করার জন্য যে আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য ভারতীয়দের মতে যে ভারতের বিজেপি সরকার একটা শক্তিশালী সরকার, মোদি পাকিস্তানকে পরাজিত করতে পেরেছে, একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে ভারত পরাজিত করে এশিয়ায় একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রমাণ দিতে পেরেছে। এই কথা ভারতে প্রচার করে মোদি প্রশাসন, বিজেপি সরকার আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে। কিন্তু আসলে ভারত একের পর এক পাকিস্তানে হামলা চালিয়েছে ঠিক, কিন্তু পাকিস্তান তা প্রতিরোধ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যদি পাকিস্তান
আত্মরক্ষার্থে প্রয়োজন হয় তাহলে পাকিস্তান শেষ অস্ত্র ব্যবহার করবে, যেটি ব্যবহার করতে পাকিস্তান কারো অনুমতি নেবে না। কারণ ভারতীয় নেতারা যেভাবে বলতেছে যে পাকিস্তানকে মাটির সাথে মিশিয়ে দেবে, পাকিস্তান তাহলে কি জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, কি জন্য পারমাণবিক অস্ত্রের জন্য এত টাকা খরচ করেছে জাতীয় বাজেটের? দেশকে যদি রক্ষা করতে না পারে তাহলে পারমাণবিক অস্ত্র বানিয়ে লাভটা কি? একথা বলছে কে? পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী। তাই তারা বলছে ভারত যদি তার সর্বশক্তি নিয়োগ করে পাকিস্তানকে ধুলোর সাথে মিশিয়ে দেবেন এই পরিকল্পনা গ্রহণ করে, পাকিস্তানও তার সর্বশক্তি নিয়োগ করে পাকিস্তান তার নিজেকে রক্ষার চেষ্টা করবে। প্রয়োজনে পারমাণবিক অস্ত্র পাকিস্তান ব্যবহার করতে বাধ্য হবে। এর মধ্যেও ভারত কিন্তু দফায় দফায় হামলা চালিয়েছে। যুদ্ধটা শুরু করেছে ভারত একটা স্বাধীন রাষ্ট্র আর একটা স্বাধীন দেশে গিয়ে এভাবে হামলা করাটা কোনো যুক্তিতে আসে না। তাহলে ভারতে যদি মনে করে যে ভারতে পাকিস্তানের জঙ্গিরা এসে হামলা করেছে, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দেয় ভারতের নিরাপত্তা বাহিনী গেল কোথায়? ভারতের সৈন্য সমান্তরাল গেল কোথায়? ভারতের সীমান্ত রক্ষাকারীরা একেবারে এরকমের দুর্বল হয়ে পড়ল কীভাবে? যে তার দেশের সীমান্ত রক্ষা করতে পারে না সে অন্যের সাথে লড়াই করবে কিভাবে? যাই হোক, শেষ পর্যন্ত ভারতের উপরে একের পর এক বিমান হামলা চালিয়েছে। ভারত পাকিস্তানের উপরে একের পর এক বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান ইতিমধ্যে তাদের রাফেল বিমান ভূপাতিত করেছে। একজন মহিলা পাইলটকে তারা আটক করেছে। এইভাবে কিন্তু পাকিস্তানও ভারতে হামলা করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নেওয়াজ উনি বলেছেন যে ভারতের যদি এতই সাহস থাকে তাহলে প্রথম হামলাটা ভারত মসজিদে এবং মাদ্রাসায় করল কেন? ভারত যদি সাহসিকতার সহিত যুদ্ধ করতে পারত তাহলে ভারত প্রথম হামলাটা করত পাকিস্তানের কোনো পারমাণবিক চুল্লিতে কিংবা সামরিক কোনো ঘাঁটিতে। কিন্তু ভারত হামলাটি করেছে মসজিদ এবং মাদ্রাসায়। এতে আসলে ভারতের হিতে বিপরীত হয়েছে। ভারতের পাশে ইসরায়েল ছাড়া বাকি আর কোনো দেশকে সরাসরি পাওয়া যায় নাই। অপরদিকে বিষয়টা ভারত এবং পাকিস্তানের মধ্যে আর থাকে নাই, কারণ যখন মসজিদ এবং মাদ্রাসায় হামলা হয়েছে এটা মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। যেই কারণে প্রথম দিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকলেও, নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও পরে দেখা গেল যে ভারত আসলে যে কাজটি করেছে সেটা একটা মুসলিম বিদ্বেষী কাজ এবং মসজিদ এবং মাদ্রাসার উপরে হামলাকে কোনো মুসলমান মেনে নিতে পারে না। এটা ঈমান এবং আকীদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই তুরস্ক অস্ত্র দিতে সম্মত হয়েছে। সৈন্য সমান্তর পাড়াতে এক প্রকারের প্রস্তুত হয়ে গেছে। সৌদি আরব আর্থিকভাবে যত সাহায্য সহযোগিতা প্রয়োজন পাকিস্তানের সব দিতে আগ্রহ প্রকাশ করেছে। এভাবে প্রায় সব মুসলিম রাষ্ট্র পাকিস্তানের পক্ষে এসে দাঁড়িয়েছে। বিষয়টি বুঝতে পেরে এখন
দেখা যাচ্ছে যে কি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটা আসলো জাতিসংঘের মাধ্যমে। যাই হোক, আমরা যুদ্ধ নয় শান্তি চাই, কিন্তু যুদ্ধটা লাগিয়েছে ভারত। যুদ্ধ নয় শান্তি চাই বাংলাদেশ এখনো পর্যন্ত পাকিস্তান কিংবা ভারত কোনো রাষ্ট্রের পক্ষ অবলম্বন করেন নাই। আমাদের সরকার নীতি ছিল সকলের সাথে বন্ধুত্ব, কাহারও সাথে শত্রুতা নয়। এখানে আমরা ভারত কিংবা পাকিস্তানের কাহারও পক্ষে কথা বলার বিষয় নয়, দালালি করার প্রশ্ন নয়। কিন্তু কথা হচ্ছে, ভারত যখন মুসলমানদের প্রার্থনার স্থান আল্লাহর ঘর মসজিদে, পিল্লাল মসজিদে হামলা করলো, মাদ্রাসায় হামলা করলো, তখন রাষ্ট্র যাই বলুক না কেন, সাধারণ মানুষ যারা মুসলমান তারা সকলে কিন্তু এই বিষয়টায় ভারতের নিন্দা করেছে। কারণ ভারতের পক্ষে আবার ইসরায়েল সমর্থন দিয়েছে এবং ভারতীয় নেতারা বলতেছে, বারবার ইসরায়েলের উদাহরণ দিচ্ছে, যে কি বলতেছে, ভারত যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি মুসলমানদেরকে মেরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ভারত ও পাকিস্তানকে মাটির সাথে মিশিয়ে দেবে। আসলে ভারত ভুলে গেছে যে ফিলিস্তিন এবং পাকিস্তান এক নয়। যাই হোক, কথা হচ্ছে, আমরা পাকিস্তানের পক্ষে কথা বলাটা আমাদের কাজ নয়। কারণ 1971 সালে পাকিস্তান আমাদের দেশের 30 লক্ষ মানুষ শহীদ করেছে। 30 লক্ষ মানুষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কিন্তু একটা বিষয় ঠিক, যে একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, অপর একটি স্বাধীন রাষ্ট্রে সরাসরিভাবে অন্যায়ভাবে হামলা করলে এটা কোনো আইনের মধ্যে পড়ে না। ভারত এখন নিজেরও ক্ষতি করলো, পাকিস্তানেরও ক্ষতি করলো। ভারত যে শুধু পাকিস্তানে মসজিদ মাদ্রাসা ক্ষতি করলো তা নয়, ভারতেরও সৈন্য নিহত হয়েছে, ভারতেরও অনেক সাধারণ পাবলিক বেসামরিক লোকজন মারা গিয়েছে। যুদ্ধের নীতি হলো নিজেদের দুর্বলতা অনেক সময় প্রকাশ করা যায় না, প্রকাশ করতে পারে না, যে কারণে ভারত এখনো পর্যন্ত প্রকাশ করেন না যে তাদের কতজন লোক মারা গেছে। অথচ পাকিস্তান বলতেছে ভারতের হাজার হাজার লোক এবং সৈন্য মারা গিয়েছে। যাই হোক, অপরদিকে ভারত বলতেছে তারা পাকিস্তানকে শায়েস্তা করেছে, পাকিস্তানকে সাইজ করে ফেলেছে, পাকিস্তানের অনেক সৈন্যকে হত্যা করেছে এবং মসজিদ ধ্বংস করে দিয়েছে। এখন উভয় রাষ্ট্রের শুভ বুদ্ধির উদয় হয়েছে। এখন শান্তি প্রস্তাব দিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে ভারত এবং পাকিস্তান। অনেক দিন পরে আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি বলছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধবিরতি প্রস্তাব এসেছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন আর যুদ্ধ হবে না, আমরা আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করব। আমরা তো প্রথম থেকেই বলে এসেছি যে আপনারা বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করুন। আপনার পহেলগ্রামে হামলা হয়েছে, 6 জন পর্যটক হামলা হয়েছে, পর্যটককে হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে? আপনার নিরাপত্তারক্ষী যারা আছে তাদেরকে আগে জিজ্ঞাসা করুন। সেই দেশের ভারতের যে কাশ্মীরে নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদেরকে আগে জিজ্ঞাসাবাদ করুন। তাদেরকে জিজ্ঞাসাবাদ না করে আপনি ভিন্ন একটি দেশে হামলা করলেন, যে দেশটি কিন্তু খুব একটা নরম দেশ নয়।
যে দেশের পাশে রয়েছে চীন, রয়েছে মুসলিম রাষ্ট্রগুলো, তাও থাকতো না। মুসলিম রাষ্ট্রগুলো প্রথম নিরপেক্ষ থাকতে চেয়েছিল, কিন্তু আপনারা যখন হামলা করলেন মসজিদ মাদ্রাসায়, উদাহরণ দিলেন ইসরায়েলের, যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তখন মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। যাই হোক, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে আমার মসজিদ যদি কেউ রক্ষা করতে না পারে, আমি নিজেই রক্ষা করব। আল্লাহ রক্ষাকারী, আল্লাহ নিজেই আল্লাহর ঘর মসজিদ রক্ষার জন্য এগিয়ে আসবেন, মুসলমানদেরকে রক্ষার জন্য এগিয়ে আসবেন। বিষয়টা সেরকমেরই আমার কাছে মনে হয়েছে। এখন যাই হোক, আমরা কাউকে যুদ্ধে উস্কানি দিতে চাই না। এখন শান্তি প্রস্তাব এসেছে, যুদ্ধবিরতিতে এসেছে, যুদ্ধবিরতিতে এসেছে, আমরা সেটাকে ধন্যবাদ জানাই। আপনারা শান্তি, যুদ্ধ নয় শান্তি, এই নীতি গ্রহণ করুন। পাকিস্তান এবং ভারত আসলে এক মায়ের দুই সন্তান। ইতিহাস বলে পাকিস্তান বড় ভাই, এক মায়ের পেট থেকে হলেও পাকিস্তান কিন্তু জন্মসনদ অনুসারে একদিনের বড়। যাই হোক, কথা হচ্ছে আমরা মুসলমান হিসাবে আমাদের মসজিদে যে মাদ্রাসায় যে হামলা হয়েছে তার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে জঙ্গি কাকে বলে, জঙ্গির সংজ্ঞা আগে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। যে নিজের মতকে ছাড়া ভিন্ন মতকে মেনে নিতে পারেন না, সেই হচ্ছে এক নম্বর জঙ্গি। জঙ্গি শুধু মুসলমানে নয়, মুসলিমদের মধ্যে নয়, জঙ্গি হলো সেই যে নিজের মতকে মনে করে যে আমারটাই সঠিক, বাকি সবগুলো বেঠিক। এগুলোই হচ্ছে জঙ্গি মতবাদের অন্যতম ভিত্তি। যাই হোক, ভারত এবং পাকিস্তান এক মায়ের দুই সন্তান। এজন্যই আমরা চাই যে উপমহাদেশে যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার যেন না হয়। পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে আমরা বাংলাদেশ কিংবা আফগানিস্তানও এই পারমাণবিক অস্ত্রের তেজস্ক্রিয়া থেকে রক্ষা পাব না। সেজন্যেই আমাদের এই চিন্তা। আমরা অনেক সময় আন্দোলন করতে গিয়ে সরকার বিরোধী টিয়ারশেলের গ্যাস, আমি নিজে দুইবার দুই জায়গায় টিয়ারশেলের গ্যাস আমার চোখে লেগেছে। আমরা বুঝতে পেরেছি যে টিয়ারশেলের গ্যাসের যদি অবস্থা হয়, তাহলে পারমাণবিক অস্ত্র যদি ব্যবহার করা হয়, মানুষ ঝলসে যাবে, হাজার হাজার মানুষ অন্ধ হয়ে যাবে, অনেক লোক পঙ্গু হয়ে যাবে, হাজার হাজার লক্ষ কোটি মানুষ মারা যাবে। যে আমেরিকার ট্রুম্যান যে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, সেই জায়গায় এখনো পর্যন্ত ঘাস ওঠে নাই। যে মায়ের সন্তান হয়, সেই মায়ের সন্তান হয় পঙ্গু। তাই আপনি ভারত যদি মনে করেন যে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানকে দুলির সাথে মিশিয়ে দেবেন, এটা কি ঠিক আপনারা যে বললেন? এখন যেহেতু দুই রাষ্ট্রেরই পারমাণবিক শক্তি আছে, এটা তো এমন নয় যে ফিলিস্তিনের কাছে অস্ত্র নাই, ইসরায়েলের কাছে অস্ত্র আছে, ইসরায়েল অস্ত্র ব্যবহার করতে পারছে, ফিলিস্তিনিরা পারে নাই। সেরকম তো বিষয়টা নয়। ভারত এবং পাকিস্তানের বিষয়টা ইসরায়েল এবং ফিলিস্তিনের মতো নয়। ফিলিস্তিন এবং ইসরায়েলের মতো যদি ভারত এবং পাকিস্তানের বিষয়টাকে মনে করা হয়, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। কারণ ভারতের পারমাণবিক শক্তি আছে, পাকিস্তানের পারমাণবিক শক্তি আছে, যেটা স্বীকৃত।
যেটা পাকিস্তানও জানে, ভারতও জানে। তাই সর্বশেষ শক্তি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার আগেই যেহেতু আপনারা দুটি দেশ শান্তি প্রস্তাবে রাজি হয়েছেন, যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন, এই উপমহাদেশে একটা বড় সংঘাত থেকে উপমহাদেশকে রক্ষা করতে যাচ্ছেন, সেই কারণে আপনারা দুই দেশের রাজনৈতিক নেতাদেরকে ধন্যবাদ জানাই যারা এই সমস্ত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন, যেমন জাতিসংঘ, তারপরে ইরান এবং মিশর। যতটুকু জানতে পেরেছি এই সমস্ত দেশগুলো মধ্যস্থতার জন্য এগিয়ে এসেছে এবং জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হবে আশা করি। তাই আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, এই কামনা করে বিদায় নিলাম। ধন্যবাদ সকলকে।